সবাইকে আমন্ত্রণ জানতে চাই বাংলাদেশের আজকের আয়োজনে। আজ স্টুডিওতে আছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। ভাই, আপনি কেমন আছেন? ভালো। দেশ কেমন আছে ভাইয়া? আমি তো মনে করি ভালো আছে। দেশ ভালো আছে। আপনি সম্প্রতি সিনিয়র সচিব পদে পদোন্নতি হয়েছে আপনার। আপনি একটা লম্বা সময় সাংবাদিকতা করেছেন। দুইটা আইডেন্টিটি, একজন সাংবাদিক এবং এখন তো আমলা, মানে আপনি কোনটাতে কমফোর্ট ফিল করেন? না, আমি তো মনে করি যে আমার আসলে ফার্স্ট লাভ বলতে গেলে সাংবাদিকতা, লেখা। আমার লিখতে ভালো লাগে, তাই যেন আপনি দেখবেন যে আমি ফেসবুকে প্রচুর লিখি। তো ওইটাকে আমার আর এখানে আসছি যে দায়িত্ববোধে প্রফেসর ইউনূস আমাকে বললেন যে তার প্রেস সেক্রেটারি হতে, তো মনে হলো যে না, এই দায়িত্বটুকু পালন করি। শেখ হাসিনা যখন পালিয়ে যায়, ওই ঘটনাটা আপনার মাধ্যমে সারা দুনিয়া জানতে পারে। ওই সময়ের ঘটনাটা আপনার মুখ থেকে জানতে চাই। না, আমি মনে হয় যে 12:30 বা 12:40 দিকে ওই দিন 5ই আগস্ট আমি একজনকে ফোন দিলাম এই পিএমের অফিসে, এবং উনি একজন সেক্রেটারি লেভেলের। তো উনি আমাকে কনফার্ম বললেন যে উনি চলে গেছেন। কোথায় গেছেন উনি তখনও কনফার্ম করতে পারছেন না। এটা যে হেলিকপ্টারে গেছেন সেটাও না। কারণ আমার একটা সন্দেহ হলো যে তাহলে কি উনি কি ক্যান্টনমেন্টে চলে গেলেন বা এমন কোনো জায়গায় চলে গেলেন, দেশেই আছেন, রিপোর্টটা করব কিভাবে, ঠিক না? তো তারপরে আমি 10-15 মিনিট পরে আবার আমি ফোন দিলাম, দেওয়ার পরে উনি কনফার্ম করলেন যে উনি দেশেই নেই। আচ্ছা। এবং উনি বললেন যে এটা সম্ভবত ইন্ডিয়া চলে গেছেন ইয়েতে। এইটা বলার পরে আমি সাথে সাথে আমার বসদেরকে জানালাম, কিন্তু ওনার একটা শর্ত দিলেন যে এটার নাম ব্যবহার করতে পারবো না ওনার। দেন উনি বললেন যে, আমি বললাম তাহলে একটু পরে আবার ফোন দিলাম, এবং ফর্চুনেটলি উনি ফোনটা ধরলেনও। আমি বলার পরে উনি বললেন যে না, হ্যাঁ উনি যেতে চাচ্ছে, উনি লাস্ট মোমেন্টে একটা স্পিচ রেকর্ড করতে চেয়েছিলেন জাতির উদ্দেশ্যে, কিন্তু তাকে অ্যালাউ করা হয়নি। তো উনি ওইভাবে চলে, এবং ওনাকে বলা হয়েছে যে 2টা কলাম অফ পিপল, বড় হিউজ নাম্বার, 3.5-4 লক্ষ লোক আসতেছে হচ্ছে উত্তরা থেকে, সেম নাম্বার অফ পিপল আসতেছে যাত্রাবাড়ি, শনিরাকড়া, এগুলোর থেকে। তো এদেরকে কোনো মতেই, মানে কোনো ট্রুপসই এদেরকে আর হল্ট করার মতো অবস্থা নাই, অতএব শি হ্যাজ টু লিভ। নাহলে এরা এসে যদি এই পুরো গণভবনকে অ্যাটাক করে বা স্টর্ম করে, তো সেক্ষেত্রে তো এভরিওয়ান, মানে এটা একটা রক্তক্ষয়ী একটা বিষয় হবে। তো তারপরে এটা বলার পরে আমি আমার বসদেরকে বললাম, বস বললো যে একটা সেকেন্ড সোর্স না হলে একটা আননোন সোর্সে এটা দেওয়া কি, যদি ভুল হয় সেটাই চান্স তো থেকেই। হ্যাঁ, ভুল হলে যেটা হয় যে এই ক্ষেত্রে আমার জেল হবে, এবং কারণ আমি একটা মিথ্যা নিউজ দিয়েছি। আর একটা হচ্ছে যে এর ফলে যেটা হবে যে আমার যে প্রতিষ্ঠানও ক্ষতিগ্রস্ত হবে, গ্লোবালি বলবে যে এএফপি এটা মিথ্যা নিউজ দিয়েছে, এটা তো আমাদের ড্যামেজের বিষয়। তারপরে আমি আরেকজনকে ফোন দিলাম, সে কনফার্ম করলো। এই 2 জনের কনফার্ম নিয়ে আমি বসদেরকে বললাম। বস তখন যেটা হয়েছে যে আমার সিনিয়র বসদেরাও নিজেরাও এটা ডিসকাস করতেছে, 2 জনই, কিন্তু 2 জনই আননেম সোর্স। তো আমরা রিপোর্টটা দিলাম, দেওয়ার পরে যেটা হলো যে আমাদের তো ক্লায়েন্ট অনেক, সমস্ত লোকাল পত্রিকা নিয়ে এরা দিচ্ছে যে এএফপি বলেছে শেখ হাসিনা পালিয়ে গেছেন ইন্ডিয়াতে। এবং এইটা হওয়ার পরে আমি, মানে আমার ফোন প্রতিটা সেকেন্ডে বাজা শুরু হলো, এ ফোন দিচ্ছে, ও দিচ্ছে, ও দিচ্ছে, পত্রিকাগুলো দিচ্ছে, আর আমি এদিক দিয়ে সূরা কিরাত যা আছে এগুলো পড়তেছি না, এটা কনফার্মেশন তো হচ্ছে না। ঠিক আমার এইটা করতে, এটা বোধহয় একটা শো 1টার দিকে আমি ওটা দিছি, তারপরে বোধহয় 40 মিনিট ছিল যে আমার খুব টেন্স একটা টাইম গেছে। 2টার সময় টিভিতে আসলো স্ক্রলে যে আর্মি চিফ জাতির উদ্দেশ্যে ভাষণ দিবেন। তখন আমার ভারটা নেমে এলো, আমি বুঝলাম যে সে চলেই গেছে, না হলে তো আর্মি চিফ জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার কথা না। অ্যান্ড দ্যাটস এবং তখন আর্মিতে ফোন দিলাম, আর্মি একজন, এবারও আননেম সোর্স, ওরাও কনফার্ম করলো যে হ্যাঁ উনি চলে গেছেন। আর্মি চিফ অনেক পার্টিগুলোর সাথে কথা বলছেন, বলার পরে তারপরের ঘটনাগুলো আমরা কম বেশি সবাই জানি। বাইডেনের সাথে সেলফি ওঠানোর পরে এটাকে ব্যাপকভাবে প্রচারণা চালানো হয়েছে, আর এখন ডক্টর মোহাম্মদ ইউনূস উনি চুপে চাপে ইলন মাস্কের সাথে মিটিং করে ফেলে, পাবলিক টেরই পায় না। প্রেস সচিব হিসাবে এটা আপনার ব্যর্থতা নাকি এটা কোনো স্ট্র্যাটেজি? না, স্ট্র্যাটেজিও না, ব্যর্থতাও না। এটা হচ্ছে যে উনি হি টেক্স ইট ইজি,
ওনার সাথে অনেকে দেখা করতে চায়, অনেকে লাইন আপ করে। যেমন ধরেন আমরা ড্যাভোসে গেলাম সুইজারল্যান্ডে, ওইখানে যে প্রথম যে মিটিংটা এটা আমাদের সাথে ছিল হলো জার্মানির চ্যান্সেলর ওলাফ শোলজের সাথে। এখন আপনি জানেন জার্মানি হচ্ছে ইউরোপের সবচেয়ে পাওয়ারফুল কান্ট্রি, ওয়ার্ল্ডের কি 4th না 3rd রিচেস্ট নেশন, ঠিক আছে। এখন ওলাফ শোলজ নিজে প্রফেসর ইউনূসের সাথে দেখা করতে চেয়েছেন, তা আমরা যে এটা রিপোর্ট করছি। কারণ এই জিনিসটা আমি ওনার সাথে টিমে এসে আমি বুঝলাম যে যে জিনিসটা ওনার একটা খুবই নিত্য নৈমিত্তিক বিষয়। তো ফলে আমরা যখন রিপোর্ট করি আমরা একটা নিত্য নৈমিত্তিক যে আজকে প্রফেসর তৈরি করার কিছু নেই, এরকম ধরেন অনেকে লাইন আপ থাকে। আমরা যেমন ড্যাভোসে উনি 10টা বড় চিফ এক্সিকিউটিভ অফিসার বড় বড় কোম্পানির সাথে ওনারা দেখা করেছে। তা আমি আপনাকে বলতে পারি এরকম মিনিমাম অন্তত 20, 30, 40টার মতো চাচ্ছিল ওনার আমরা অ্যাকোমোডেট করতে পারিনি। উনি 3 দিনে কত 47টা এরকম মিটিং করেছেন। ওনারও তো একটা বয়স আছে, ঠিক না? সেটাও তো অনেক বড় নাম্বার, 3 দিনে 47। এবং এইটা করতে হলে একটা হয় কি, যখন আপনি চিফ এক্সিকিউটিভরা, উনিও তো একজন চিফ এক্সিকিউটিভ, উনি যখন এই মিটিংগুলো করতে ওনার তো প্রিপারেশনও লাগে, পড়তে তো হয়। নিউ ইয়র্কেও আমি দেখছি 4 দিনে উনি 52টা মিটিং করলেন এবং কিছু কিছু ক্ষেত্রে মানে আনবিলিভেবল এই মিটিংগুলা অনেকে আসতেছেন দেখা করতে চাচ্ছেন এবং আমরা যে খুচরা ওনার সাথে পথের মধ্যে যেগুলো দেখা হচ্ছে সেগুলোর মেনশন আমরা করছিও না। হ্যাঁ, এটা কেননা কারণ হচ্ছে যে উনি একটা গ্লোবাল সেলিব্রিটি, সবাই ওনাকে যেটা হচ্ছে ওনার আইডিয়াজের জন্য, হ্যাঁ ওনার যে আইডিয়া অ্যান্ড দ্য ওয়ে হি টক্স, ওনাকে সবাই রেসপেক্ট করেন। জানতে চাই বাংলাদেশে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, সাথেই থাকুন। আবারও স্বাগত জানতে চাই বাংলাদেশে। সিস্টেমের ভিতরে ঢুকে আসার পরে আমরা দেখেছি যে বুলিং থেকে রেহাই পায়নি আপনার পরিবারের সদস্যরাও, মানে দায়িত্ব পালন করতে যে তাদের জীবনকেও আপনি ঝুঁকির মুখে ফেলে দিচ্ছেন কিনা আপনার কি মনে হয়? না, এই বিষয়টা আমার একদম ইটস ভেরি নিউ। আমি যদি এটা জানতাম যে আমি এই জবটা নেওয়ার কারণে ইটস গোয়িং টু অ্যাফেক্ট মাই ফ্যামিলি, আমি এই জবটা নিতামই না। আমার দ্বারা আরেকজন ক্ষতিগ্রস্ত হোক এটা তো আমি চাই না, ঠিক না? আপনি আমার দ্বারা ক্ষতিগ্রস্ত হবেন এটা তো মানে এটা ভাবতেই তো কেমন লাগে, ঠিক না? এটা একটা আমার একদম আমার মনে পড়ে না আমি কাউরে ক্ষতি করছি, আমার এটা মনে পড়ে না আমি কারো ক্যারিয়ারে আপনি যদি বাংলাদেশের জার্নালিস্টদের সাথে জিজ্ঞেস করেন আমার দ্বারা উপকৃত হয়েছে আমি মিনিমাম 100টা জার্নালিস্ট আপনি পাবেন যে আমি সামহাও তাদেরকে মানে এটা মনিটারি বিষয় না, অনেক বিষয়ে আমি তাদের হয়েছে। কিন্তু আমি এইটা দেখলাম কি, কিন্তু কথা হচ্ছে যে আমাদের এই গভর্নমেন্টে আমরা তো যেটা হয় যে পতিত স্বৈরাচার যেই ধরনের অন্যায় অবিচার করেছেন সেটা তো আমাদেরকে বলতে হয়, ঠিক না? আপনি তো এটা তারা কি করলো, কেননা মানুষ আগে ফ্র্যাকশনটা জানতো, এখন তো আমরা সবগুলো জানছি। ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য যখন বললেন যে ওনারা ফাইন্ডিং হোয়াইট পেপারে $234 বিলিয়ন বাইরে পাচার হয়েছে, এটা তো আমাদের বলতে হবে। তারপরে ধরেন যেই ধরনের কি খুনগুলো হয়েছে, যে ম্যাসাগুলো হয়েছে, যে ধরনের আপনি গুম হয়েছে, আপনি আয়নাঘরের তো দেখেছেন। তো এগুলো যখন বলতে যাই তখন হয় কি যে পতিত স্বৈরাচারের যারা সমর্থক আছে তারা এটাকে এইভাবে আমাকে মানে পার্সোনালি টার্গেট করা, আমার ফ্যামিলিকে আমাকে টার্গেট করা শুরু হয়েছে এবং খুব ন্যাক্কারজনকভাবে, বলাও যায় না মানুষের পাবলিক এটা করে ওরা কি মানে লাভটা কি তার। কিন্তু এই জিনিসটাতে শোজ যে তারা আসলে তাদের যে চিন্তার কত ব্যাংক্রাপসি এবং তারা কি লেভেলের যে একটা ডিক্টেটরশিপ যে চলতো, তারা কি লেভেলের রুচির যে কত অধপতন, তাতে পুরো জিনিসটা একটু আরও আমি খুব কাছের থেকে দেখলাম যে এই লোকগুলো কি হতে পারে। আমি যেটা করেছি আমার ফ্যামিলি, আমার চারিপাশে আমার সাথে যারা ক্লোজলি কানেক্টেড সবাইকে আনফ্রেন্ড করে দিয়েছি আমার ফেসবুকে, যেহেতু আমি ফেসবুকে আমার করে আনফ্রেন্ড করেছি, কাউকে পুরো ব্লক করে দিয়েছি যাতে তারা আমার থেকে অনেক অনেক দূরে থাকে। এবং আমি পারতপক্ষে এখন আমার আত্মীয় স্বজনের বাসায় যাওয়াও আমি বন্ধ করে দিয়েছি। আমার দ্বারা একজন ক্ষতিগ্রস্ত হোক বা তাকে বুলিংয়ের শিকার হোক এটা তো আমি চাই না। টুপ করে যদি শেখ হাসিনা চলে আসে তখন আপনারা কোথায় পালাবেন? না, আমরা পালানোর তো প্রশ্নই ওঠে না। আমরা পালাবো কেন? আমরা তাকে বিচার করব।
সে টুপ করে আসুক আর না আসুক, তাকে বাংলাদেশে এনে তাকে বিচার করব। সেই বিচারের মুখোমুখি দাঁড় করানোর জন্য কি কি কার্যকর না, সেই বিচারের আমরা কাজ করছি। এটার বিচারের জন্যই তো আপনি ধরেন কি ধরনের অ্যাট্রোসিটি হয়েছে। প্রফেসর ইউনূসের একটা ব্রিলিয়ান্ট মাস্টার স্ট্রোক ছিল যে উনি এসে সবাইকে বললেন যে এই যে জুলাই অগাস্টে যে অ্যাট্রোসিটি হয়েছে, যে কিলিংগুলো হয়েছে, যে ম্যাস মার্ডার হয়েছে, এটা ইন্ডিপেন্ডেন্টলি এটা অ্যাসেস করতে হবে, ইন্ডিপেন্ডেন্টলি এটার একটা ফ্যাক্ট ফাইন্ডিং রিপোর্টের মাধ্যমে জানতে হবে। তো উনি কাকে অ্যাপ্রোচ করলেন? উনি ইউএনের হিউম্যান রাইটস অফিসকে অ্যাপ্রোচ করলেন। উনি কিন্তু দেশীয় কোনো সংস্থাকে দিলেন না, তারা তাদের কাজ করছে। উনি ওদেরকে অ্যাপ্রোচ করে বললেন যে তোমরা এটা ফ্যাক্ট ফাইন্ডিং করো তোমাদের মতো, আমরা কোনো ধরনের কোনো ইনফ্লুয়েন্স করব না, কোনো ধরনের ইন্টারভেনশন থাকবে না। এখন দেখেন ওনারা যে রিপোর্টটা করেছে, এটার ফলে শেখ হাসিনাকে কেউ রাখতে চাবে না। তারা স্পষ্ট বলছে যে সে ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটির দায়ে সে দায়ে অভিযুক্ত। তারা বলছে যে সেই অর্ডারটা দিয়েছে, তার নির্দেশে এই কিলিংগুলো হয়েছে। যে ওইখানে স্পষ্ট আছে যে আওয়ামী লীগের লিডাররা কীভাবে সিকিউরিটি ফোর্সের থেকে অস্ত্র পেয়ে এগুলো করেছে এবং কী ধরনের কিলিং, কি ব্রুটাল যে কিলিংয়ের সমস্ত কিছু। মানে এটা একটা ব্রিলিয়ান্ট রিপোর্ট। এটার পরে শেখ হাসিনাকে তো কেউ রাখতে চাবে না এবং ইভেনচুয়ালি তাকে এক্সট্রাডিশনে আসতেই হবে। 6 মাস তো হয়ে গেল, মানুষ তো আস্তে আস্তে হতাশ হচ্ছে। না, মানুষের হতাশ হওয়ার কিছু নাই। দেখেন বিচার প্রক্রিয়া পুরো পৃথিবীতেই এটা স্লো। আপনি যদি তাড়াহুড়া করতে যান অনেক ক্ষেত্রে অবিচার হয়ে যায়, ইনজাস্টিস হয়ে যায়। বাংলাদেশের মানুষ যারা অন্তত বুদ্ধিমান, তাদের বোঝা উচিত যে এই বিচার প্রক্রিয়াটা, এটাকে যদি আমি ন্যায় বিচার করতে চাই, আমি যদি এটাকে যে যার প্রাপ্য সেই ধরনের বিচারই আমি করতে চাই এবং ইন্টারন্যাশনালি অ্যাকসেপ্টেড নর্মসের উপর দিয়ে যদি স্ট্যান্ডার্ড মেনটেন করে আমি যদি বিচার করতে চাই, তাহলে এই বিচারটা আপনার সময় দিতে হবে। আওয়ামী লীগের রাজনীতির সাথে সরাসরি সম্পৃক্ত ছিল, তো তাদের পরিবারের বাকি সদস্য যারা আছে তারাও তো আমরা দেখছি আর কি গণমাধ্যমে যে তারাও মাঝে মধ্যে ঝুঁকির মুখে পড়ছেন, তারাও কখনো কখনো গ্রেফতার হচ্ছেন, অত্যাচারিত হচ্ছেন। তো সরকার এ বিষয়ে না, আমরা তো মনে হয় না আমরা কাউকে, যার এগেনস্টে সুনির্দিষ্ট সুস্পষ্ট অভিযোগ আছে তাকেই বিচারের আওতায় আনা হচ্ছে। তার বাইরে কাউকে এটা করা না এবং তাদের বিরুদ্ধে আমি বলবো যে আমরা কোনো ধরনের হেটু আমরা ছড়াচ্ছি না। সবাই মোস্ট ওয়েলকাম, তারা সবাই পলিটিক্সে ফিরতে পারেন, পলিটিক্স করতে পারেন। তারও যেরকম দেশ আমারও সেরকম, তার যেরকম এই দেশের প্রতি দাবি আছে আমারও সেরকম দাবি আছে। তো আমরা মোস্ট ওয়েলকাম, তারা যাতে আরও পলিটিক্যাল প্রসেসে আসেন, দেশকে আমরা সবাই একসাথে মিলে মিশে গড়ি, সেটা আমরা চাই। কিন্তু যাদের হাতে রক্ত আছে, যারা এই অন্যায় অবিচার এই কিলিংয়ের সাথে জড়িত ছিলেন এবং গুমের এর আগেও তো হাসিনা মানে সেই জুলাই আগস্টের আগেও তো ধরেন প্রায় 3,500 লোক গুমের শিকার হয়েছে। তারপরে শাপলায় হত্যাকাণ্ড হয়েছে, মাওলানা সাঈদীর ভার্ডিক্টের পরে প্রচুর লোক হত্যা হয়েছে এবং অনেক ধরনের ম্যাসাকার হয়েছে। 3টা ভোট রিগিং হয়েছে বড় রকমের। এই যে অন্যায় হয়েছে, প্লাস হচ্ছে করাপশন, পুকুর চুরি হয়েছে। তো সেই যেগুলোর যারা ইনভলভ, এগুলো অন্যায়, তাদের বিচারটা হবে। কিন্তু বাকিতে তাদের প্রতি তো আমরা তো তাহলে আমাদের আর আগের রেজিমের তফাৎটা কি থাকবে? আমরা সেই বিষয়ে সুস্পষ্ট। আমরা চাই বরঞ্চ তারা সবাই পলিটিক্যাল প্রসেসে আসেন, দেশটা সবাই মিলে আমরা গড়ে তুলি। জানতে চাই বাংলাদেশে, নিচ্ছি আরও একটি ছোট্ট বিরতি। আবারও স্বাগত জানতে চাই বাংলাদেশে। অনেক ধন্যবাদ। আপনি একজন সাংবাদিক, আপনি বলেন যে বাংলাদেশের গণমাধ্যম এখন কতটুকু স্বাধীন? আমি বলবো যে বাংলাদেশের গণমাধ্যম 100% স্বাধীন। আমার মনে হয় না। আমি নিজে 30 বছর জার্নালিজম করেছি এবং আমি বাংলাদেশের জার্নালিজমের উপর আমার পড়ালেখা আছে। বাংলাদেশের জার্নালিজম হিস্ট্রি, কিভাবে এটা ইভলিউশন হয়েছে, আমার যথেষ্ট ভালো ধারণা আছে। এবং আমি মনে করি যে এই যে গত 6 মাসে যে স্বাধীনতা ভোগ করছেন আমাদের সংবাদপত্র, টিভি, নিউজ, ইভেন নিউজ ওয়েবসাইট বা নিউ মিডিয়া, আমার এর চেয়ে স্বাধীন আমার মনে হয় না কোনো সময় ছিল। আমরা বলতে পারি যে আমরা কাউকে প্রেশার দিয়ে কারো জব ছাঁটাই করাই নাই, কোনো পত্রিকাকে বলি নাই যে এই স্টোরিটা নামাও, আমরা কাউরে বলি নাই যে তোমরা এই রিপোর্টটা কেন করলা,
কোনো এডিটরকে ডেকে আনি আমি সামনও করি নাই। আপনার যদি এভিডেন্স থাকে যে আমি অন্যায় করছি, আমার এগেনস্টেও লেখেন। ক্রিটিক্যাল জার্নালিজম করেন, এবং এই ক্রিটিক্যাল জার্নালিজম প্রফেসর ইউনূস নিজে সবাইকে ইনভাইট করেন যে আপনারা আমাদের মিস্টেক থাকলে, আমরা যদি কোথাও ভুল করি, আপনি সেগুলো আমাদেরকে ধরিয়ে দেন, আমরা উইল বি হ্যাপি। বিকজ যেটা হয় যে ক্ষমতায় থাকলে তো আপনি একটা অন্ধত্ব কাজ করে, সব কিছু দেখা যায় না। আপনি আমার ভুলগুলো ধরিয়ে দিলে হয়তো বা আমি শুধরানোর সময়টা পাই, আমি সেই অনুযায়ী কাজ করতে পারি। এবং আমাদের পত্রিকাগুলো আমি বলবো যে অনেক ক্ষেত্রেই ভালো করছেন। অনেক ক্ষেত্রে যেটা হয় যে এটা তো একটা ক্লিক বেইটেরও সময়, ক্লিক বেইটিজম করতে যে যেটা হয় যে অনেক মিথ্যা নিউজও ছড়ায়। আমরা আশা করি, আমরা এবং আমি সবাইকে বলি যে আপনারা সবাই প্রত্যেকটা পত্রিকা, প্রত্যেকটা বড় টিভি বা পত্রিকা, তাদের সবারই আসলে একটা ফ্যাক্ট চেক ইউনিট থাকা উচিত। তাদের দেখা উচিত যে তারা যেই নিউজগুলো করছে সেটা কতটা ফ্যাক্টস বেস। সম্প্রতি একটি অনুষ্ঠানে আপনি বলেছেন যে পাচারের টাকায় প্রোপাগান্ডা ছড়াচ্ছে হ্যাঁ, বিগত সরকারের দোসররা, তো সেটা প্রতিহত করার জন্য সরকার কি করছে? আমাদেরকে নিয়ে অনেক ধরনের বাজে বাজে রিপোর্ট হয়। বিশেষ করে ইন্ডিয়ান মিডিয়াতে আমরা দেখছি যে রিলেন্টলেসলি তারা আমাদের এগেনস্টে একটা অর্কেস্ট্রেটেড ক্যাম্পেইন করে যাচ্ছেন। তা আমরা আমাদের অবস্থানটা জানাচ্ছি। তারা আমাদের যারা ছাত্র আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন তাদের নামে একদম ডাহা মিথ্যা প্রায় প্রতিদিনই করেন। প্রফেসর ইউনূসের নামে করেন, আমাদের নামে করেন, আমাদের আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করার যত রকমের উপায় আছে সেগুলো করেন। বাংলাদেশের মাইনরিটি পপুলেশন নিয়ে যথেষ্ট মিথ্যাচার করেন। তো এইটার উত্তরে আমরা আমাদের সত্যটা বলি। এখন সত্যটা অনেক সময় ওনারা নিতে চান না, আর ওরা মনে করেন যেহেতু ওরা বাংলাদেশে না ইন্ডিয়ার থেকে করছেন, কেউ তো এসে আর তার মিডিয়াকে জবাবদিহিতার ওনারা ফ্রি পেয়ে যান। এবং এইটার ক্ষেত্রে আমাদের সাসপিশন হচ্ছে যে এটা অনেকাংশেই বাইরে, এই যে পতিত স্বৈরাচারের যে সাথে যে সাঙ্গপাঙ্গরা ছিল, যে এরা তাদের টাকাগুলো মিলিয়নস অফ ডলার্স আপনি হচ্ছে। নাহলে কেন একটা মিডিয়া প্রতিদিন মিথ্যা নিউজ দিবেন? এটা তো কোনো মানেও হয় না। 12 অর্থ পাচারকারীকে চিহ্নিত করা হয়েছে এমন একটা নিউজ আমরা দেখলাম। চিহ্নিত করা হয়েছে এই জন্য যে আমাদের ইনভেস্টিগেশনে যাতে আমরা সবাইকে, ধরেন আমার যা রিসোর্স আছে যে ইনভেস্টিগেশন করার, আমি ইনিশিয়ালি তো সবাইকে নিয়ে আমি করতে পারবো না, এটা সম্ভব না। ওইখানে ধরেন হাজার হাজার লোক চুরি চামারিতে ছিল, হাজার হাজার লোক করাপশনে জড়িত ছিল। তো আমরা যারা টপ যেটা 12 সেটাকে আমরা নিয়েছি, সেটাকে টার্গেট করছি। সে কিভাবে টাকাটা পাঠিয়েছে সেটা ট্রেল আমরা দেখছি। মিউচুয়াল ফান্ড খাতের কালপ্রিট হাসান তাহের ইমাম বিনিয়োগকারীর 700 কোটি টাকা নিয়ে লাপাত্তা। এবং মজার ব্যাপার হলো যে আমি পুরো নিউজটা যখন পড়ছিলাম তখন দেখলাম যে নিউজে লেখা আছে যে এইটা একদম ক্ষুদ্র বিনিয়োগকারীদের টাকা, সে তার সাঙ্গপাঙ্গ নিয়ে পগার পার। মানে সে কি ওই 12 জনের মধ্যে আছে? না, এটা আমরা তো নাম, এগুলো ইনভেস্টিগেশনের ক্ষেত্রে এগুলো ক্ষেত্রে নাম প্রকাশ করা যায় না। বাট ওই যে 12 জনকে আমি যেটা বললাম, 12 জনের ট্রেলটা আমরা দেখবো যে সে কীভাবে টাকাগুলো নিয়েছে, কোন ট্রেলে সে টাকাটা পাঠিয়েছে, কারা কারা তাকে হেল্প করেছে, এবং টাকাটা যে কোথায় ফাইনাল ডেস্টিনেশনটা কি, ওইখানে যে সে কি প্রপার্টি কিনেছে নাকি টাকাটা ব্যাংকেই রেখেছে। তো এগুলো ক্ষেত্রে হলে কি আমরা এটার জন্য ইন্টারন্যাশনাল এক্সপার্ট, ইন্টারন্যাশনাল কনসালটেন্সি ফার্ম, খুবই নাম করা কেপিএমজি টাইপের খুব বড় বড়, ওদের সাথে আমরা কথা বলছি। এবং ওদেরকে দিয়ে আমরা এখন নিশ্চিত যে ওদের মাধ্যমে আমরা তাদের টাকাটা লোকেট করতে পারবো যে কোথায় টাকাটা নিয়েছে। অন্তর্বর্তীকালীন সরকার কত শতাংশ সফল বলে আপনি মনে করেন? আমাদের কাছে মানুষের চাহিদা ছিল যে দেশের যে ইকোনমি তলানিতে গেছিল এটাকে আমরা রিভাইভালে আনা, আমরা সেটাকে রিভাইভ করতে সক্ষম হয়েছি। আমাদের কাছে মানুষের এক্সপেকটেশন হচ্ছে যে জীবনযাত্রার ব্যয় অনেক হাই হয়ে গেছিলো, এটাকে কমিয়ে আনা। আপনি দেখেন জিনিসপত্রের দাম কমে এসছে। আপনি যদি, আমি নিজে কাঁচা বাজারে যাই, আমি দেখেছি। আমাদের কাছে মানুষের এক্সপেকটেশন হচ্ছে দেশে একটা পিস অ্যান্ড স্ট্যাবিলিটি ফিরে আনা। আমরা করতে পেরেছি, একদম স্ট্যাবল একটা জায়গায় আসছে। 6 মাস হয়ে গেছে এই গভর্নমেন্ট। আর একটা যে জিনিস হচ্ছে যে আমাদের দেশের জব তৈরি করাটা আমাদের কাছে, এটা যদিও লং টার্ম গোল, কিন্তু মানুষের এক্সপেকটেশন যে আমরা ইয়াং ছেলে মেয়েদের জন্য জব তৈরি করতে পারবো, সেটার জন্য দেখেন আমরা প্রফেসর ইউনূস বারবার খাটছেন, আমরা 90% সফল। অনেক ধন্যবাদ শফিক ভাই, আপনি এত ব্যস্ততার মধ্যেও চ্যানেল 24 এর স্টুডিওতে এসে আমাদের এই প্রোগ্রামে সময় দিয়ে গেলেন, আপনার প্রতি কৃতজ্ঞতা। থ্যাংক ইউ ভেরি মাচ। দর্শক, এই ছিল আজকের জানতে চাই বাংলাদেশে। আগামী সপ্তাহে আবার দেখা হবে, সে পর্যন্ত সবাই ভালো থাকুন।